ঋণ খেলাপি এনেছি। আমরা ধরেন আমাদের এমন একটা হয়ে গেছে যে ঋণ খেলাপি যারা হয়ে আছেন বা হবেন তাদেরকে এরকম একটা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসা আমরা এমবার্গো করতে চাই। পার্লামেন্ট মেম্বারদের ক্ষেত্রে করবেন, অবশ্যই করবেন। এখানে থাকলে মনে হয় যেন যদি বলেন পাবলিকলি শুনি কারে কারে আপনারা তালিকা শর্ট লিস্টেড করতে চান। আমরা তো দেখেছি সব গ্রুপ হিসাবে এখানে যারা আছে ইচ এন্ড এভরিওয়ান। একটি ধারাকে আমি উল্লেখ করছি 6-4, যেখানে বলা হয়েছে কমিশনের চেয়ারপারসন নারী এবং সুবিধা বঞ্চিতদের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে। সেক্ষেত্রে আমি আবারও আর্টিকেল 28 অফ দি কনস্টিটিউশনকে মাথায় রেখে করা হয়েছে। ধন্যবাদ স্যার সেটা করার জন্য। তবে আমরা মনে করি যে 1/3 স্থান নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং সুবিধা বঞ্চিত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীদের মধ্যে থেকে যদি এটা উল্লেখ করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এখানে পজিটিভ ডিসক্রিমিনেশন যেটা দেখতে পারি বা প্রতিনিধিত্ব যে জায়গাটা সেটা আমরা নিশ্চিত করতে পারব। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। টাইম ফ্রেমের কথা আপনি বলেছেন, টাইম ফ্রেমটা আমরা বাজেট অধিবেশনের মধ্যে করা যাবে কিনা বলতে পারছি না, পরের অধিবেশনের মধ্যে এটা শেষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শাহিনা নাম। আমি আইনজীবী না, আমি আইনের মধ্যে যাব না। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি যে মানবাধিকার যদি সবার জন্য সমান হয়, ইনডিভিজিবল, কাউকে দেওয়া যাবে না, নেওয়া যাবে না, তাহলে সবার জন্য যদি এক হয়, আমাদের এক্সপিরিয়েন্স হলো যে ইনভেস্টিগেশনের মধ্যে একটা চেরি পিকিং হয়, কোনটা ইনভেস্টিগেশন করা হবে না। এবং আমাদেরকে গত অনেকবার আমরা শুনেছি, আমরা যখন দাবি করেছি এটা ইনভেস্টিগেট কেন হচ্ছে না, তাহলে আমাদের লোকবল নাই, আমাদের সেই ক্ষমতা। কমিশন বসে সিদ্ধান্ত নেবেন যে কোনটা অনুসন্ধানে যাবে, কোনটা তদন্তে যাবে। আমরা এটাকে অনুসন্ধান চ্যাপ্টারটা বাদ রেখে সরাসরি তদন্তে দিয়েছি, কারণ অনুসন্ধান করে একটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন নিয়ে আবার তদন্ত করে আরেকটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন। আমরা একটা ফোরাম রেখেছি যে কমিশনের ভিতর থেকে ধরেন 5 জনের কমিশনার, একজনকে দায়িত্ব দেওয়া হবে তুমি ইনভেস্টিগেশনটা কগনাইজেন্সটা নিবা এবং ইনভেস্টিগেশনটা দেখভাল করবে। ফলে একটা রিপোর্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আজকে পত্রিকায় এসেছে, ওই কমিশনারের রেসপন্সিবিলিটি হবে আজকে এটা তদন্তে পাঠিয়ে দেওয়া। কমিশনের ফর্মাল মিটিং 30 দিন পর পর হবে, সেই জন্য অপেক্ষা করতে আমরা রাখি নাই। সে যদি কোনোটা স্কিপ করে বা রিজেক্ট করে, 15 দিনের মধ্যে যদি কোনো স্টেপ না নেয়, আমরা সেটার বিরুদ্ধে রিভিউয়ের ব্যবস্থা রেখেছি, যাতে কমিশনের 5 জনের সামনে বিষয়টা চলে যায় উনি স্কিপ করলে। প্রাইমারি তদন্ত রিপোর্টে উনি যদি কোনো জায়গা গাফিলতি করেন, সেটার ব্যাপারেও আমরা রিভিউয়ের ব্যবস্থা রেখেছি। তো আমরা সব জায়গাগুলো এভিনিউটা আরো বড় করেছি, এক্সপ্যান্ড করেছি। আপনাদের যদি মনে হয় যে আরো বেশি কোনো জায়গায় এক্সপ্যান্ড করা প্রয়োজন, আমরা চেষ্টা করব আপনাদের এই সাজেশনগুলোকে ওয়েলকাম করা। আপনি বলেন। হলো 20 ধারা 20-এর একটা 4 উপধারাতে আছে যে 6 মাসের মধ্যে বাহিনী প্রধান দিবে, রিপোর্ট দিবে, লিখিতভাবে কমিশনকে অবহিত করবে। এইটা একটু বেশি টাইম, এটা 3 মাস। হ্যাঁ, 6 মাসটা একটু বেশি টাইম, এটা 3 মাস হওয়া বাঞ্ছনীয়। আমি মনে করি 30 days, it should be 30 days. 30 days is very good. It should be 30 days. আর গুম আইনের প্রস্তাবিত গুম আইনের 6 ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। মানবাধিকার নিয়ে আমরা কাজ করছি, এই মুহূর্তে মৃত্যুদণ্ডের বিষয়টা যদি একটু এড়িয়ে যাওয়া যায়। ধন্যবাদ। গুম আইনে এখানে যেটা আছে ওইখানে আমার কিছু পার্সোনাল, এই আইনটা 2টা ফরম্যাটে হওয়া উচিত বলে আমি মনে করি। ক্রিমিনাল রেসপন্সিবিলিটিটা পেনাল কোডে ওখানে ইনক্লুড করে দেওয়া উচিত, কারণ এই গুমগুলো হবে আপনার সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড গুমের বাইরে। কাউকে একদিন বেশি আটক রেখেছে, এটা অর্ডিনারি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে দেওয়া, পেনাল কোডের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া উচিত। আর কমিশন করে দেওয়া যেটা, সেটা হলো একজন গুমের শিকার ব্যক্তি, তাকে খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের প্রতি তাকিয়ে সেই জন্য একটা কমিশন, বিশেষ করে
দায়িত্ব দেওয়া উচিত, বাট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি যেটা কমিশন অফ অফেন্স যেটা সেটা অন্য জায়গায় চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, তারপর আমরা দেখি এটাকে কিভাবে না যায়। ধন্যবাদ। এই চ্যাপ্টারটা ক্লোজ করছি। লেট আস প্রসিড উইথ দি গুম কমিশন আইনের যে ড্রাফটটা ওইটা নিয়ে আমরা এগোতে পারি। আপনি এই পর্যায়ে আপনি যে কথাটা বলছেন যে একজনকে কগনিজেন্স নেয়, কোথাও তো পাচ্ছি না আমরা এটা তো খুঁজে পাচ্ছি না। চশমা খুলেও দেখছি, চশমা লাগাইও দেখছি। কোথাও শুধুমাত্র আসাদুজ্জামানকে দেখলে এটা কেমনে দেখবেন বলেন? লানের রেফারেন্স যেমন আছে পাশে, উনিও তো পান নাই মনে হয়। আমি বলে দিচ্ছি আপনাকে যে এটা কগনিজেন্স না হলে সান্ত্বনা পাচ্ছি না, কারণ কগনিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি 16 16 আচ্ছা 16 এর একে উনি একজনই পারবেন তদন্ত কর্মকর্তা নিয়োগ। কমিশনের ওভারঅল পাওয়ারের বাইরে কমিশন ওনাকে দায়িত্ব দিয়ে দিলেন। কমিশন দায়িত্ব দিয়ে দেন, কারণ আপনি 30 দিন পর পর প্রত্যেকটা ঘটনায় আপনি কমিশনের মিটিং কল করতে পারবেন না তো, তাই না? প্রত্যেক ঘটনার বেসিসে আপনি কমিশনের মিটিং কল করবেন সেটা তো সম্ভব না। একই দিনে 10টা ঘটনা ঘটলো, আপনার 30 দিন পর্যন্ত না অপেক্ষা এটা করতে তো হবে। দরকার নাই, ক্ষমতাটা আছে, 16 একে আছে। এই কারণে বললাম চারিদিকে তো আসাদুজ্জামান রাখেন। থ্যাংক ইউ। আমরা ইনফ্যাক্ট এই গুম প্রতিরোধ প্রতিকার আইনের যে খসড়াটি তৈরি করেছি মূলত মানবাধিকার কমিশন অধ্যাদেশ, তারপর গুম প্রতিরোধ প্রতিকার যে অধ্যাদেশ ছিল 2025 সেটি বিবেচনা করেছি, এবং একই সাথে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে আইনটি আছে সেটি বিবেচনা করেছি। তো অলরেডি আমাদের আলোচনা বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে আমরা যখন তিনটি আইনকে একত্রে পর্যালোচনা করতে, কিছু আছে মানবাধিকার লঙ্ঘনের ইস্যু, এরপর একটি ইস্যু আছে যে সাধারণ ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্স, আরেকটি যেটা হিনিয়াস ক্রাইম আমরা দেখি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটি সেখানে বলে দিয়েছে ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক। তো এই যে তিন ধরনের অপরাধের কথা বা তিন ধরনের মানে সংজ্ঞা আছে, তো যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমাদের গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশে যেভাবে মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছিল তদন্ত করার, সেইখানে এক ধরনের বিভ্রান্তি বা বৈষম্য অসামঞ্জস্য দেখা দিয়েছিল। আবার একই দিকে আমরা দেখেছি আইসিটি আইনে সেইখানে তাদেরকে ক্ষমতা সাজা নিয়ে আসা হয়েছিল, এখন চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করে সেইখানে অপরাধের গ্র্যাভিটি অফ অফেন্স এবং তার সাথে যে শাস্তি হবে সেই শাস্তির বিষয়গুলো আমরা সুনির্দিষ্ট করেছি, যেমন যাবজ্জীবন কারাদণ্ড বা ন্যূনতম 10 বছর, যেটি এর আগে বলেছি যে অনধিক ছিল সেটিকে আমরা মিনিমাম 10 বছর করার চেষ্টা করেছি, প্রস্তাব দিয়েছি। এরপর একই সাথে প্রত্যেকটা অপরাধ এরকম আমি যদি ধারা 5, 6 বা 7 দেখি, প্রত্যেকটা ধারাতে আমরা সেইভাবে সুনির্দিষ্ট করার চেষ্টা করি। 7 প্রমাণ বিনষ্টের বিনষ্টের সাজা সেখানে দেওয়া হয়েছে যে ন্যূনতম 5 বছর এবং অতিরিক্ত 20 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ। একইভাবে ধারা 8-এ মানে প্রস্তাবিত খসড়ার ধারা 8 সেখানে গোপন আটক কেন্দ্র, সেখানে বলা হচ্ছে যে মিনিমাম 5 বছর এবং অতিরিক্ত 20 লক্ষ টাকা অর্থদণ্ডের প্রস্তাব। এছাড়া ধারা 9-এ আমরা বলেছি যে অপরাধের চেষ্টা, অর্থাৎ কেউ যদি আমরা যেটা বলি অপরাধের চেষ্টা করেন বা ষড়যন্ত্র, এগুলো আমাদের আইনে আছে। সেইভাবে বলা হচ্ছে যে মূল অপরাধের জন্য যে শাস্তির বিধান দেওয়া হয়েছে ঠিক একইভাবে সেই ধরনের শাস্তি হবে। আর এখানে এটা অলরেডি আলোচনায় আসছে যে গুমের অপরাধের যে তদন্ত সে কিভাবে হবে, অভিযোগটা কোথায় করবে, সেখানে প্রাইমারি বলা হচ্ছে যে থানায় প্রথমত অভিযোগ করবে, এরপর বলা হচ্ছে থানায় অভিযোগ গ্রহণ না করলে সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়েরের সুযোগ থাকবে, আইন হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেখানে টাইম লিমিটটাও করে দেওয়া হয়েছে যে 90 দিনের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন হতে হবে, এবং যদি মনে করে যে না তদন্ত সন্তুষ্টজনক নয়, দেন আদালত বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে পারে। এবং সেখানে আরেকটা যে স্পেশালিটি সেটা করা হয়েছে যে অপরাধ আমল গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট কর্তৃক সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন আবশ্যক নয়, যেটা আমরা অনেক সময় এটা নিয়ে বড় ধরনের অভিযোগ আছে যে
অনেক সময় হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অপরাধের সাথে জড়িত হয় এবং আবার সেই সরকারের কাছে বা তাদের যে কন্ট্রোলিং অথরিটি তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, সেখানেই সমস্যাটা তৈরি হয়। তো সেখানে কিন্তু একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে যে তাদের জন্য কোনো আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। আর গুমের জন্য যেটা অধ্যাদেশে ছিল যে একটা আলাদা ট্রাইব্যুনাল গঠনের, তো এখানে আসলে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব দেওয়া হয়নি। এখানে বলা হচ্ছে যে গুমের বিচার মানে কনসার্ন যে দায়রা জজ আদালত থাকবে, ওনারা সেটার বিচার করবেন এবং অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে একেবারে অ্যাকাউন্টেবিলিটি বা টাইম টেবিল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং আরো ওনাদের যাতে অ্যাকাউন্টেবল হয় সেজন্য বলা হয়েছে যদি 120 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা না যায় সেই ক্ষেত্রে উনি 3 কার্য দিবসের মধ্যে সুপ্রিম কোর্টে লিখিত ব্যাখ্যা প্রেরণ করবে। অর্থাৎ এখানে একেবারে আমাদের আদালতের যে অ্যাকাউন্টেবিলিটি সেটাও এনশিওর করার চেষ্টা করা হয়েছে। এইটি অলরেডি আসছে যে শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান, তো এটি এভাবে আনা হয়েছে যে অপরাধ সংগঠনে বিশেষ করে যারা থাকবেন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ডার বা দলনেতা মূল অপরাধের জন্য নির্যাতনের দণ্ডে দণ্ডিত হবেন যদি নাম্বার 1 অপরাধ সংগঠনে অধস্তন আদেশ, অনুমতি, সম্মতি, অনুমোদন, প্ররোচনা দেন বা উক্ত অপরাধে নিজেই অংশগ্রহণ করেন। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে আসলে যে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো ধরে কাউকে নিয়ে আসে কিন্তু জানে না কেন ধরে নিয়ে আসছে, তো বলে যে আমার অথরিটি বলেছে। সো অথরিটিকে যাতে অ্যাকাউন্টেবল করা যায় এই ধরনের অপরাধের জন্য, সেই জন্য এই ধরনের একটি প্রস্তাব করা হয়েছে। এছাড়া আছে শৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, অর্থাৎ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাহিরেও যারা আছে, বিশেষ করে এখানে সরকারি কর্মচারীদের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যারা মানে সরকারি কর্মচারী প্লাস যারা আমাদের বিভিন্ন সংবিধিবদ্ধ সংস্থা, ইনস্টিটিউট, বোর্ড ইত্যাদিতে চাকরি করেন তাদেরকে এখানে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে শৃঙ্খলা বাহিনীর সদস্য নয় এমন কোন ঊর্ধ্বতন ব্যক্তি যদি ধারা 5, 6, 7 বা 8 উল্লিখিত কোনো অপরাধ সংগঠন করলে মূল অপরাধের সমমান দণ্ড পাবেন যদি এমন কোন তথ্য জানেন বা সচেতন ভাবে উপেক্ষা করেন যা স্পষ্টভাবে নির্দেশ করে তার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানাধীন অধস্তন কোন ব্যক্তি উক্ত অপরাধ করেছেন বা করবেন। অর্থাৎ আমরা যারা সরকারি অফিসে সিভিলিয়ান চাকরি করিবেন, আমরা যদি এই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যায় সেই ক্ষেত্রে আমার যিনি কন্ট্রোলিং অথরিটি বা বস থাকবেন তাকে এখানে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই জিনিসগুলো অবশ্য আমাদের অধ্যাদেশে ছিল, সেগুলো জাস্ট কন্টিনিউয়েশন যে অপরাধ চলমান অপরাধ গুম একটি চলমান অপরাধ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যতদিন এটা কখনো টাইম লিমিট করা হয়নি, যে কোনো সময় আমরা এই অপরাধের বিরুদ্ধে অভিযোগ করতে পারবো। তো এখানে কোনো টাইম লিমিট করে দেওয়া হয়নি। এবং আরো খুব গুরুত্বপূর্ণ একটি ধারা 13, সেখানে বলা হচ্ছে রাষ্ট্র নিরাপত্তা বা অন্য অজুহাতে অগ্রহণযোগ্য, অর্থাৎ অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ আমরা যেটা বেশিরভাগ সময় দেখাতে যে সমস্ত ঘটনাগুলিতে একটা রাজনৈতিক রং মাখানোর চেষ্টা করা হয়, যে রাজনৈতিক কারণে বা রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা ইত্যাদির কারণে একজন মানুষকে উঠায় নিয়ে আসা হয়, তো এটাকে যেন কোনোভাবেই অজুহাত হিসেবে দেখানো না যায় সেটিকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। তারপরে ভুক্তভোগী এবং সাক্ষীদের অধিকার, এখানে ভুক্তভোগী যারা অর্থাৎ যিনি ভিকটিম হচ্ছেন তাকে এবং বা ঘটনা যারা জানেন তাদেরকে সুরক্ষার একটি চেষ্টা করা হয়েছিল। যে ভুক্তভোগী সত্য জানার অধিকার আইনের স্বীকৃতি, অর্থাৎ একটা মানুষকে যখন গুম করা হলো বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার অধিকার আছে মানুষটি কোথায় আছে, বা ইভেন একটা তদন্ত সংস্থা যে তার মানে টাইম টু টাইম সে থাকবে।